নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা বুঝতেই পারছো আমার গলার স্বর শুনে যে আমি কতটা অসুস্থ বা কতটা ঠান্ডা লেগেছে, জ্বর এসছে। তো এই ভিডিওটি ছিল গত মঙ্গলবার, মানে গতকাল, যেদিন আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। তো ভিডিও তো করেছিলাম সারাদিন, কিন্তু দুপুর থেকেই অসুস্থ হয়ে পড়াতে তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করা হয়নি। তো ভিডিওটা যেহেতু করেছিলাম, তাই ভাবলাম যে আজকে শেয়ার করি। তো চলো ভিডিওটা শুরু করেছি সকালবেলা ব্রাশ করা দিয়ে। ভিডিওটাতে আজ কিন্তু অনেক কিছুই তোমাদের টুকিটাকি অনেক কিছুই শেয়ার করব। এই যে আজকে অনেকটা দেরি হয়ে গেছে, এখন এতে ভাজবো ডিম। এই যে সিদ্ধ করে রেখেছি, এখনও 4টে ছাড়ানো বাকি। আর এখানে দেখো আলু সোয়াবিনের তরকারি কিছুটা ফুটিয়ে রেখেছি। এখন এখানে ডিমের আলু সিদ্ধ বসিয়েছি। এতটাই দেরি হয়ে গেছে, আলু ফুটানোর সময় নেই, তাই একেবারে সিদ্ধ বসিয়ে দিয়েছি। ভেজে দিয়ে দেবো তরকারিতে। আর এটা সিদ্ধ হয়ে গেলে তবেই এই তরকারিটা ওই গ্যাসে বসাবো। অনেকটাই দেরি হয়ে গেছে, বড়মশাই গেছে বাজারে, এসে কাজে চলে যাবে। তো তার মধ্যে আমাকে ডিমের তরকারিটা কমপ্লিট করতে হবে। দেখতেই পারলে মোটামুটি রান্না প্রায় কমপ্লিটের কাছাকাছি। অনেকটাই দেরি হয়ে গেছিলো, সেটা বড়মশাইয়ের গাফিলতিতে। এখানে বসেছে একটু গরম জল, এখানটায় তেলের বোতলগুলো রাখাতে কেমন জায়গাটা হয়ে গেছে। এই গরম জলটাতে তেলের বোতলগুলো পরিষ্কার করব। আর এখানে বসিয়েছি ডিমের ঝোল। বড়মশাইয়ের এখনও যাওয়ার সময় হয়নি, সে গেছে সবজি বাজারে। তো আমি ওখানে ডিমের ঝোলটা বসিয়ে আর গরম জলটা বসিয়ে চলে এসেছিলাম ঠাম্মার ঘরে বিছানাটা তুলতে। ঠাম্মার চা খাওয়া হয়ে গেছে, আমাদের সাথেই খাই চা। চাটা খাওয়া হয়ে গেছে, সকালের ওষুধও খাওয়া হয়ে গেছে। এখন শুধু বিছানাটাই তুলে দেব। বিছানা তোলা বলতে শুধু মশারিটাই গুছিয়ে রাখা। কারণ হলো উনি তো এখন শুয়ে থাকবে, বা যতক্ষণ শুয়ে থাকবে ততক্ষণ তো বিছানাটা তোলা হবে না। তো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, এখন আমার মোটামুটি কাচাকুচি কমপ্লিট। এখন এসেছি ঠাম্মাকে প্রেশারের ওষুধটা দিতে। ওনার একটু ঠান্ডা লাগছিল, তো আমাকে বলেছিল যে রৌদ্র বসবে। তো এখন মোটামুটি ওই জায়গাটাতেই রৌদ্র আছে সারা বাড়ি জুড়ে, আর আছে ওই উঠোনের এক কোণাটায়। উঠোনে তো বসানো যাবে না। আর আজকে দেখো কত কাচাকুচি করেছি। কেন আমার শরীর খারাপ হবে না বলো তো? এমনিতেই ভোরবেলা উঠি, তার মধ্যে এত জল ঘাটা, এত কাচাকুচি, সমস্তটা একা হাতে করতে হয়। ওই যে পৌষ মাসের কাচাকুচি। আর কাল যেহেতু ঝুল ঝেড়েছিলাম, তো ঝুল ঝাড়ার পর বিছানা চাদরগুলোতে প্রচণ্ড ঝুল পড়েছিল, সেগুলোতে তো আর শোয়া যায় না বলো, কারণ শুলেই গা চুলকাবে। সেই চাদরগুলো তুলে ফেলেছিলাম, তো সেগুলোই আজ কেচে দিয়েছি। চলে এসেছিলাম আমার ঘরে বিছানা গোছাতে। কাচাকুচিটা আজকে সকাল সকাল করে ফেলেছি, যেহেতু অনেক কিছু কাচাকুচির ছিল, সেই কারণে শুকানোরও ব্যাপার আছে। ছোটোখাটো জিনিস হলে ঘরে দেওয়া যায়, কিন্তু বড় বড় চাদরগুলো তো দেওয়ার জায়গা নেই। সেই কারণে আজকে ফার্স্ট রান্না করতে করতেই কাচাকুচিটা সেরে ফেলেছি। ওদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছিলাম। এখন শুধু বিছানাটা গুছিয়ে যাব ঘর মুছতে। ঘর মুছে ঠাকুরের বাসন মাজবো, এঁঠো বাসন মাজবো, খাওয়া, এখনও অনেক কাজ। সারাদিনের ওই যে বলি না, সারাদিনও কম পড়ে যায় আমাদের কাছে ঘরের টুকিটাকি কাজ করতে গিয়ে। যে কোনো কাজ গুছিয়ে করতে গেলে আর হয়ে ওঠে না। এতটা পরিমাণেই ঠান্ডা লেগেছে যে ভয়েস দিতেও সমস্যা হচ্ছে। একটুখানি ম্যানেজ করে ভিডিওটা দেখো, আশা করছি ভিডিওটাতে ভালো লাগবে। আগেই বললাম, আজ কিন্তু অনেক কাজ তোমাদের সাথে শেয়ার করেছি। রোজ এত কাজ শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না, কারণ ভিডিও করা হয়ে ওঠে না। তবে আজ সকাল থেকেই তোড়জোড় করে ভিডিওতে লেগে পড়েছিলাম, তবে দুপুরের পরে আর সেরকম ভিডিও করতে পারিনি। ওই যে এখন যে আমি যে কাজগুলো করছি, এই সময় থেকেই একটু অসুস্থতা বোধ করছিলাম ভিতর ভিতর, কিন্তু কোনো কিছু প্রকাশ করতে পারছিলাম না। কারণ প্রকাশটা করব কার কাছে বলো তো? বড়মশাই বাড়িতে নেই, ঠাম্মা একা বাড়িতে আসে, তো তার কাছে প্রকাশ করে তো আমার কোনো লাভও নেই যে তাকে বলবো যে আমার শরীরটা খারাপ লাগছে, আমি কিছু করতে পারছি না, কেউ যদি করে দেয়। এরকম তো কোনো অপশানও নেই আমার জীবনে।
যে শরীরটা খারাপ হলে কেউ কিছু করে দেবে। শরীর খারাপ থাকলেও আমাকে করতে হবে, শরীর ভালো থাকলেও আমাকে করতে হবে। তো সেইটা যেহেতু নেই, সেই জন্য শরীর অসুস্থতার প্রকাশ করার জায়গাটাও আমার নেই যে আমি অসুস্থ, আমি একটুখানি শুয়ে নিই, সেই জায়গাটাও আমার নেই। সেই কারণেই অসুস্থতা বোধ করলেও ঘরের কাজ কিন্তু ফেলে রাখিনি। তার উপরে তো তোমরা আগের ভিডিওটাতে দেখেইছো, আমার কিন্তু ডান হাতের আঙুলের মাথাটাই একটু কেটে গেছিলো পেয়ারা মাখা করতে গিয়ে, পেয়ারা কাটতে গিয়ে। তো আজ সকাল থেকেই আঙুলটা নিয়ে খুব বেশি, মানে শীতের কাটা তো খুব বেশি না কাটলেও শীতের সময় একটুখানি কাটলে বা একটুখানি লাগলে ভীষণ ব্যথা হয়। সেই কারণে সকাল থেকে রান্না বান্না কাজবাজ করতে একটু সমস্যা হলেও সেই হাত নিয়েই কিন্তু সমস্ত কাজ করে যাচ্ছি। আর এই যে আগের দিন বাড়িতে গেছিলাম, বৌমণি বরমশাইয়ের জন্য লেবু আর দিয়েছিল একটু আপেল, সেগুলো আর ব্যাগের থেকে বার করা হয়েছিল না। তো হঠাৎ মনে পড়াতেই আজকে বার করে রাখলাম, না হলে ওখানে থেকে থেকেই জিনিসটা নষ্ট হয়ে যেত। ঘর গুছিয়ে রেখে চলে এসেছিলাম ঘর মুছতে। এখন সব ঘরগুলোই মুছবো, আর যেহেতু আজ ঠাম্মা বাইরে আছে তাই দেখো ঠাম্মার ঘরের বিছানাটা সুন্দর করে গুছিয়ে রাখতে পেরেছি। আর ঘরের সমস্ত কোনায় কোনায় যদি গোছানো থাকে না, সে ঘর যেমনই হোক না কেন, গোছানো থাকলে তোমার হচ্ছে ভাঙা বাড়িতেও যেমন রাজপ্রাসাদের মতো ফিল করা যায় যদি সেটা গোছানো থাকে। আর যদি তোমার ঘর গোছানো না থাকে, তুমি রাজপ্রাসাদে থেকেও কেমন যেন বস্তি বাড়ির মতো মনে হয়। যেহেতু ঘর, আমার কাছে ঘর ছোট হোক কিন্তু সেটা হোক একদম গোছানো, গোছগাছ করা একটা শান্তিময় জায়গা। কিন্তু এই বাড়িতে আমার পিছনে লাগার মতো কেউ নেই। ওই যে অনেকে বলে না, শাশুড়ি থাকে দজ্জাল, শাশুড়ি থাকলে অনেক সমস্যা। তবে আমি মনে করি আমার শাশুড়ি থাকলে আজ আমাকে এত কিছু সহ্য করতে হতো না। শুধু কাজের কথা বলছি না, হয় সংসার করতে এসেছি, কাজ করতে হবে, এটা স্বাভাবিক, এটা আমি মেনে নিয়েই এসেছি। আর আমি আমার বাপের বাড়িতেও এতদিন সংসার করেই এসেছি, সেখানেও একা হাতে সবটা সামলেছি। সেটা আমার কাছে কোনো রকম ম্যাটার করে না, শুধু ম্যাটার করে মানুষের কথাগুলো, যেগুলো এখন খুব গায়ে লাগে, খুব মানে মনের মধ্যে বিঁধে যায়, যেগুলোকে আপনজন ভেবে এসেছিলাম আর সেগুলোকেই খুব পর মনে হয়। আমি ভাবাতে তো সবাই আপনজন হয়ে যাবে না, তাই না? আমি ভেবে এসেছিলাম যে সবাই হয়তো আমার আপনজন হয়ে থাকবে, সবাইকে হয়তো ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখতে পারবো, কিন্তু আমি একজন ভুল ছিলাম, সেটা ভুল প্রমাণিত হয়ে গেছি। আমার বৌদিরাও খুব বলতো, জানো তো, পর কখনো আপন হয় না, শ্বশুরবাড়ি কখনোই নিজের মতো করে গুছিয়ে নেওয়া যায় না। কারণ তুমি যত গুছিয়ে নিতে যাবে তত তুমি একটা গিঁটবন্দিতে বেঁধে যাবে, এমন একটা অগোছালো জায়গার মধ্যে তুমি ফেঁসে যাবে যেখান থেকে সেই গিঁট ছাড়াতে ছাড়াতেই তোমার সারাটা জীবন কেটে যাবে। এটার নামই সংসার। তো সেটা তখন বুঝতে পারিনি, কিন্তু এখন হাড়ে হাড়ে সেই কথাগুলো বুঝতে পারছি, বৌদিদের কথাগুলো, কেন তারা এই কথাগুলো বলতো। তবে আমি তোমাদেরকে একদিন শোনাবো যে আমাদের বাড়ির বউরা এরকম কোনো পরিস্থিতির শিকার কিনা। আমাদের বাড়িটা পুরোটাই একটা অন্যরকম একটা সংসার, যেখানে তোমার জন্য কোনো বাধা বিধি নিষেধ নেই। সমস্ত কিছু তোমার মর্জিতেই চলতে পারবে তুমি। না আমার দাদারা আমার বৌদিদের কিছু বলে, আর না আমার জ্যাঠা জেঠি, না আমার মা আমার বৌমনিকে কিছু বলে। যার যতটুকু ইচ্ছা সে ততটুকুই নিজের মতো করে বাঁচতে পারে, কারণ সবার এক একটা লাইফ আছে। কারোর লাইফে ইন্টারফেয়ার, মানে পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করা আমাদের বাড়ির লোকেরা পছন্দ করে না। আমিও তো সেইভাবে মানুষ হয়েছি, ওই জন্য এই পরিবেশটা মানিয়ে নিতে আমার বেশ কিছুটা সময় লেগেছে। তবে কি এখন সয়ে গেলেও ব্যাপারটা আমি সবসময় মেনে নিতে পারি না যে এরকমভাবেও একটা মানুষ চলতে পারে। ছোট থেকেই জেনে এসেছি বাড়ির থেকে বেরোতে গেলে বা বাড়িতে কোনো কাজ করতে গেলে, বড় কোনো কাজ করতে গেলে বড়দের পারমিশন নিতে হয়। তবে আমি এমন একটা শ্বশুরবাড়ির থেকে বিলং করছি যেখানে বড়দের একজনের নয়, যতজন বড় মানুষ আছে জনে জনে পারমিশন নিতে হবে। তুমি যদি কোথাও বেরোতেও চাও সেখানেও তোমাকে জনে জনে পারমিশন নিতে হবে। আবার পারমিশন নিতে গেলেও কথা শুনতে হবে, আমাকে নয় তাকে, আবার তাকে জিজ্ঞাসা করলে সেও বলবে আমাকে নয় তাকে জিজ্ঞাসা করো। এই করে করে মনটাই ভেঙে যায়, কোথাও যাওয়ার ইচ্ছাটাই চলে যায়। যাই হোক, ঘরের সমস্ত কাজবাজ শেষ, এখন যাব স্নানে, তার আগে ঠাম্মাকেও স্নান করিয়ে নিয়েছি। এখন এই মানুষটার প্রতি কিছুটা ক্ষোভ থাকলেও প্রথম প্রথম খুব ক্ষোভ ছিল।
এখন আর নেই, কারণ নিজে হাতে করে না দেখভাল করছি, যত্ন করছি। এখন আর সেই ক্ষোভটা নেই। তার কারণ হলো এই মানুষটাও আমাকে কম কথা শোনায়নি। তবে সে যে আমাকে কথা শুনিয়েছে বলে তাকে আমি অবহেলা করব, সেই শিক্ষাটা আমার বাড়ির থেকে দেওয়া হয়নি। আমার বাড়ির থেকে সবসময় বলতো, যে যা বলবে সহ্য করে যাও, সব কিছুর একটা শেষ আছে। আমার মা, আমার বৌদিরা সবাই কিন্তু আমাকে সুপরামর্শই দিয়ে এসছে এতদিন। সেই সুপরামর্শতেই কিন্তু আমি এখনও এই সংসারটায় রয়ে গেছি। আমি এই 1.5 বছরে যা কিছু শুনেছি, যা কিছু সহ্য করেছি, সেগুলো অনেক মেয়েরাই সহ্য করতে পারবে না। আর এসে যেভাবে একা হাতে এত বড় সংসারে কাজ করছি, একটা ছিন্ন বিচ্ছিন্ন সংসারে এসে যেভাবে সংসার করছি, এটা অনেক মেয়েরাই পারবে না। আমিও এটা মানে কী বলো তো, তোমাদের সাথে চ্যালেঞ্জ করলাম, যদি আমার ভাসুরের কোনো মানে ভাসুরের যখন বিয়ে হবে তার বউ এসে এমন একটা সংসার পায় যেখানে বাথরুম এক সাইডে, কল এক সাইডে, একা হাতে সবার জন্য কাজ করতে হবে, একা হাতে সবার ঘর পরিষ্কার করা, সবার জামা কাপড় কাচা, সবার জন্য 3 বেলা রান্না করা, সময় মতো তাদের সামনে খাবার পরিবেশন করা, তাদের জন্য খাবার জন্য বসে থাকা, তারা কখন আসবে তবেই তাদের খেতে দিয়ে খাওয়া, এইসব কাজগুলো এখন যদি 1% মেয়েও করতে পারে না, আমি মানে কি বলবো, আমি ইউটিউব করাই ছেড়ে দেবো। তবে বলছি না যে পারে না, অনেকেই পারে। তবে আমি মানে অনেকেই তো আমাকে কথা শোনায়, তাদের কাছেই বলতে চাই যে আমার ভাসুরেরও বিয়ে হবে, আমি তখনও দেখব যে এরকমভাবে সংসার কোন মেয়ে করতে পারে। অনেক কিছু সহ্য করে এখনও সংসার করে যাচ্ছি। তবে কি বলো তো, স্বামীর টাকা না থাকলে না বউদের কোথাও সম্মান থাকে না। আমার স্বামীর ইনকামটা কম, কম মানে কি, অনেকটাই কম। একটা এখনকার দিনে জীবনযাপন করতে গেলে যতটা প্রয়োজন তার থেকে প্রচুর কম। তো সেই কারণেই আমার কোনো সম্মান এই বাড়িতে নেই। যেখানে ছেলের কোনো সম্মান নেই সেখানে বউয়ের কী সম্মান থাকে। আমার স্বামীকে এমনও কথা বলা হয়েছে আমার মাকে, যে আমার স্বামী নাকি তার বউয়ের ভেড়া। কেন বলা হয়েছিল? কারণ সে তার বউয়ের সাপোর্ট নিয়েছিল, তার বউয়ের চরিত্র নিয়ে কথা বলা হয়েছিল বলে। এই কারণে আমার স্বামী হলো বউয়ের ভেড়া। কথাটা শুনে আমার যেহেতু মাকে বলা হয়েছিল, কথাটা শুনে আমার মা যতটা কষ্ট পেয়েছিল তার 4 ডবল কষ্ট আমি পেয়েছিলাম। কারণ একটা মানুষ একটা মেয়েকে তার সারা জীবন সঙ্গী করে এনেছে, তার ভালো মন্দ, তার ভালো থাকা খারাপ থাকা সব কিছু তার যত দায়িত্ব নেওয়া আছে, সেখান থেকে সে তার সাপোর্ট করতে পারবে না এমন একটা সংসারে আমি এসে পড়েছি। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে পুজো দেওয়াটাও কমপ্লিট হয়ে গেল। ভীষণভাবে অসুস্থতা বোধ করতে করতেও ঘরের পুজোটা কমপ্লিট করে নিলাম।
পুজো দেওয়ার পর এতটাই অসুস্থ হয়ে গেছিলাম যে কোনো রকমে খাওয়া দাওয়া বাকি কাজগুলো সেরে এসে শুয়ে পড়েছিলাম। তারপরে বড়মশাই কাজের থেকে এসে ওষুধ দিয়েছিল, ওষুধটা খেয়ে একটা সুন্দর ঘুম মানে ঘুমিয়েছিলাম। যেহেতু আমার জীবনে ঘুমটাই এখন কমে গেছে, তো আজ যেহেতু উঠতে পারিনি, গায়ে এখনও জ্বর ছিল, তাই বড়মশাই চা করতে গেছিলো। পারে না রান্নাবান্না সেরকম করতে, এমনকি চাওটাও পারে না, তবুও আমার জন্য করে নিয়ে এসেছিলো। আমাকেও দিয়েছিল, ওদিকে ঠাম্মাকেও দিয়েছিল। জানি না ঠাম্মার চাটা কেমন করেছিল, তবে আমাদের চাটা একটু মিষ্টি বেশি হয়ে গেলেও খুব একটা খারাপ হয়নি। তো যাই হোক, ওখান থেকে চা খেয়ে আরও কিছুটা রেস্ট নিয়ে এখন এসছি। এখন বাজে এই 9টা মতো, 9টা কি 9টা 15 মতো। এখন এসছি রান্নাঘরে খাবার গরম করতে। আমার তো কিছু খেতে ভালো লাগছে না, তাই আজকে আর রান্নাবান্নার ঝামেলা নেই। যা আছে সেই দিয়েই বড়মশাই আর কাকা শ্বশুরকে দিয়ে দেবো। আর ঠাম্মা শাশুড়ি রাতে মুড়ি খাবে, আমাকে বলেই দিয়েছিল দুপুরবেলা, সেই কারণেই আর আজকে রান্না করলাম না, শরীরটা বড্ড খারাপ। তো তোমাদের সকালেই বলেছিলাম বড়মশাই গেছে বাজারে, এখান থেকে বাজার থেকে বাজার করে নিয়ে এসেছিলো। দুপুরবেলা শরীর খারাপ হওয়াতে আর এগুলো গুছিয়ে রাখা হয়নি, তাই ভাবলাম এখন একটু সুস্থ থাকলেও এগুলো গুছিয়ে রাখি, না হলে নষ্ট হবে বা ইঁদুরে নষ্ট করে দেবে। তো এই যে প্রথম এসছে বাড়িতে শীতের মটরশুঁটি, আজকে প্রথমে নিয়ে এসছে। তো এত সবজি হয়ে গেছে, ফ্রিজে অলরেডি কিছুটা সবজি ছিল, যেখানে খাবার এখন এই সবজিগুলো এইভাবে রাখা সম্ভব না। তো এগুলো এইভাবে রাখলে ফ্রিজের অতিরিক্ত ঠান্ডাতে নষ্ট হয়ে যাবে, তাই দেখো কেটে কেটে প্লাস্টিকে করে একদম এটা ইয়ে করে রেখে দেব। আর এখানে এনেছি যেহেতু পালং শাক, পালং শাকটা কাটতে গিয়ে আজকেও আবার হাত কেটে বসলাম। দেখো আঙুলে, বুড়ো আঙুল বা হাতের বুড়ো আঙুলের মাথাটা অনেকটাই কেটে গেছে। তো ভেবেছিলাম না তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এখানে শাক কাটবো, তো তাই দেখো ভিডিও করতে করতেই ওটাও উঠে এসেছিলো, তাই ভাবলাম থাক ভিডিওতে। তো দেখো এখানে শাক কাটছি। আর আমাদের মতো মানুষদের না আছে শরীর খারাপ, না আছে ব্যথা বেদনা, কোনোটাই থাকতে নেই। যেটা আমি এখন বুঝেছি, এই জিনিসগুলো বাপের বাড়ি যখন হতো তখন কিন্তু আমার দাদা আমাকে তোলা তোলা করে রাখতো। হাত কেটে গেলে কখনো নিজের হাতে খাইনি, হাত কেটে গেলে কখনো কাজ করতে হয়নি। আমার বাড়িতে সমস্ত ছেলেরা সব কাজ করতে পারে, সেই কারণে আমারও কোনো দিনও অসুবিধা হয়নি। আর বিগত 5 বছর যাবৎ আমার দিদা আমাদের কাছে থাকতো, তো সেই কারণে আমাকে তো অত কাজ করতেও হতো না, শুধু ঘরের কাজগুলো করতাম, রান্নার দিকে যেতাম না। দিদা যতদিন ছিল দিদাই করতো। হঠাৎ দিদা মারা যাওয়াতেও আমাদেরও জীবনটা কেমন এলোমেলো হয়ে গেল। পালং শাকগুলো কেটে রেখেছি দুভাগে, একটা হচ্ছে আগের দিন কাল রান্না করব, আর একটা হচ্ছে কদিন পরে করব। তারপরে এসেছিলাম ফুলকপিগুলো রাখতে। ফুলকপি রয়েছে 3খানা, এইভাবে রাখলে রাখার জায়গাটা বেশি লাগবে, সেই কারণেই ফুলকপিগুলো এখান থেকে ছুরি দিয়ে কেটে ফেলছি। আমি ছুরি দিয়ে কাটাতে খুবই কাঁচা, কারণ ছোটো থেকেই গ্রাম সাইডে মানুষ, আর গ্রাম সাইডে ছুরি চলে না। গ্রাম সাইডে আমাদের মতো বটি দিয়েই সবাই কাটাকুটি করে। আমি কিন্তু ছোটো থেকে বলেছিলাম তোমাদেরকে, মামার বাড়িতে মানুষ, আর আমার মামার বাড়ি আগে ছিল এই চাকদাতেই, গৌরনগর ঘাটে, মানে ঘাটের সাইডের গ্রামে আমি মানুষ হয়েছি। আমি গঙ্গায় স্নান করে মানুষ হয়েছি, একদম মানে যেটা বলে একদম একদম গ্রাম্য পরিবেশে আমার শৈশব কেটেছে। তবে আমার বাপের বাড়িটা একদম গ্রামে নয়, কিছুটা মানে গ্রাম আর শহর মিলিয়ে। যাই হোক, এখানে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। এখানে দেখো হাফ পালং শাক আমি প্যাকেটে করে রেখেছি, আর সমস্ত সবজিগুলো আমি প্যাকেটে প্যাকেটে ভরে রেখেছি। এগুলো এখন ফ্রিজে গুছিয়ে রাখবো। তো চলো, রাতের খাবার দাবার হয়ে গেছে, ফ্রিজে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। আর এখন বড়মশাইয়ের জন্য আজকের থেকে দুধ নিচ্ছি, সেটা বড়মশাই জানে না। তো চলো দেখি বড়মশাইয়ের কী রিয়াকশান পাওয়া যায়। ও কিন্তু জানে না যে ও আজকে রাতে দুধ খেতে চলেছে। তার কারণ হলো, ও যেহেতু সারাদিন খুব খাটাখাটনি করে, আর খাওয়া দাওয়াটাও সেইভাবে ঠিকঠাক মতো করে না, সেই কারণেই ওর জন্য 1 পোয়া করে দুধ নিচ্ছি। দেখো ও তো চোখগুলো একদম ছানা পড়া হয়ে গেছে, বুঝতেই পারিনি যে দুধটা আমি কোথার থেকে পেলাম। বড়মশাইকে ওখানে দুধটা দিয়ে এসেছি। দুধটা যেহেতু অনেকটাই গরম হয়ে গেছে, অতটা গরম খেতে পারবে না, তো আমি বললাম তুমি খেতে থাকো, আর ওই দুধটা আমি আর বড়মশাই হাফ হাফ করে খাবো। তো ওই দুধটা বড়মশাইকে দিয়ে আসাতে আমি এসেছিলাম এখানে মাসের বাজারগুলো গোছাতে। বিগত 3 দিন ধরে মাসের বাজারগুলো পড়ে রয়েছে। রবিবার দুপুরবেলা বাজার করেছে, আর এগুলোই যদি কোনো
একটা প্যাকেট ইঁদুরে কেটে দেয় তো হয়ে গেল, সেগুলোই নরম হয়ে যাবে। তো ভাবলাম হাজারো কষ্টের মাঝে এইগুলো করে রাখি, কারণ এগুলো তো সারা সপ্তাহ আমাকেই চালাতে হবে। একটা জিনিস নষ্ট করে ফেলা মানে আমাকেই আবার কৈফিয়ত দিতে হবে, যেগুলো বাপের বাড়িতে হয় না। তবে আমার ভাসুর এইসব কোনো কৈফিয়ত চায় না, আমি যা ফর্দে লিখে দিই তাই নিয়ে আসে। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই তাকে এই ফর্দ করে দিই, ততটুকুই সে নিয়ে আসে। তো সে কোনোদিনও কোনো রকম অভিযোগ করে না যে আজ এ বাজারে এতটা বেশি হয়েছে কি কম হয়েছে। তো তার মনে হয় যে যতটুকু সংসারে প্রয়োজন আমি ততটুকুই তাকে দিই। সেই কারণেই সে সমস্ত কিছু গুছিয়ে বাজার করে নিয়ে আসে, আর আমিও সেগুলো চেষ্টা করি গুছিয়ে পুরো মাস যাতে চলে যায়। চলো এখন রাতের বেলা, এখন বাজে ওই 11:30 মতো। এখন বসেছি এই সবজি এই মাসের বাজারগুলো গোছাতে। কারণ এই যে বললাম আগেই যে তেলগুলো তো আমি আগেই রেখেছিলাম গুছিয়ে, কারণ তেলগুলো যেহেতু আগে আলাদা রাখা হয়, ওগুলো আমি যেদিন এনেছিল সেদিনই গুছিয়ে রেখেছিলাম একটুখানি সময় করে। তার কারণ হলো একটা যদি তেলের প্যাকেট ইঁদুরে কেটে দেয় তাহলে তো হয়ে গেল সাড়ে সর্বনাশ। সব তেল তো পড়ে যাবেই, সাথে আমার খাটনিও বাড়বে। সেই কারণেই আমি তেলের প্যাকেটটা আগেই সরিয়ে রেখেছিলাম। তারপরেই যেগুলো আমার রান্নাঘরে যে কৌটাগুলো থাকে, যেগুলো আমার রান্নাঘরে রাখা থাকে, রান্নাঘরে সব নিয়ে চলে এসেছি। এখন এগুলোও ঢেলে ঢুলে রাখবো, আর তারপরে যাবো শুতে। অনেকটাই রাত হয়ে গেছে আর শরীরটাও অনেকটাই খারাপ লাগছে, যেহেতু জ্বর থেকে উঠেছি আর ওষুধ খেয়ে জ্বরটা কমেছে, এখনও তো পুরোপুরি সুস্থ নয়। তারপরে দেখতেই তো পাচ্ছ উঠে থেকে কাজ একটার পর একটা কাজ করছি, তার মধ্যে খাওয়া দাওয়া করে এই রাতের বেলা গেছিলাম বাসন মাজতে। পিছনে দেখো বাসনগুলো উপর দেওয়া রয়েছে, তাই আর শরীরটা আর দিচ্ছে না। মনে হচ্ছে যেন এখন গিয়ে একটুখানি শুই, আবার কেউ যেন আমাকে কালকে সকালে না ডাকে। তবে সেই উপায় নেই, কেউ ডাকবে না, তবে আমাকে নিজের চার দিয়ে নিজেকেই উঠতে হবে। এখানে এবার শুকনো লঙ্কাটা একটু বেশি আনিয়েছি। আমার মনে হয় গুঁড়ো লঙ্কা খাওয়ার থেকে মাঝে মাঝে 2-1টা শুকনো লঙ্কা পেস্ট করে নিয়ে রান্না করাটা অনেক বেটার, কারণ গুঁড়ো লঙ্কাতে অনেক রকম সাইড এফেক্ট হয়। সেই কারণে গুঁড়ো লঙ্কাটা আর আনাইনি, কারণ গুঁড়ো লঙ্কা আমার মানে আমার ভাসুর খেতে চায় না। ওই জন্য ভাবলাম যে মাঝে মাঝে কালারিং তরকারিও খেতে ইচ্ছা করে, সেই কারণেই একটু শুকনো লঙ্কাটা বেশি করেই আনিয়েছি। আর এখানে মোটামুটি গোছগাছ কমপ্লিট হয়ে গেছে। এটাতে রাখলাম একটু কাজু আর কিশমিশ। আর আজকে এই যে একটুখানি আতপ চালও আনিয়েছিলাম, আজকে এর মধ্যে একদিন খিচুড়ি করব। আর এই সারা শীতে একটু পায়েস করার প্ল্যানিং আছে, যেহেতু ঘরে গুঁড়ো আছে। আর এই বাজারের সবথেকে দামি জিনিস হলো এটি, পোস্ত। তো পোস্তটা অনেকটাই দামি, সেটা তোমরা অনেকেই জানো যারা বাজারঘাট করো। আর সবথেকে এটাই ভাসুরকে বেশি করে আনতে বলি, কারণ এটা আমার অনেকটা প্রয়োজনীয় জিনিস। তো চলো এখন এগুলো গুছিয়ে রেখে তবেই যাব শুতে। আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থাকো। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে কমেন্ট করে দিও, তাহলে আমিও উৎসাহ পাবো হাজারো শরীর খারাপ, হাজারো ব্যস্ততার মাঝে তোমাদের সাথে ভিডিও তুলে ধরার। আজ তবে আসি, দেখা হবে আগামী দিন। টাটা।